প্রথমবারেই লাইন পাওয়া গেল এবং ভাগ্য সুপ্রসন্ন বলে বসই রিসিভার তুললেন। প্রদীপ এতক্ষণ যা যা জানতে পেরেছে সবই বলল। ক্যারি অন বলে ভদ্রলোক ফোন ছাড়লেন। লোকটার নাম রণতুঙ্গা। এত মোটা মানুষ জীবনে দেখেনি প্রদীপ। রিসেপশনে খবর দিতে ঘরেই ডেকে পাঠিয়েছিলেন তাকে। কোনো রকম ভনিতা না করে প্রদীপ তাকে সরাসরি বলল, মিস্টার রণতুঙ্গা, আপনি টিবেটিয়ান বর্ডারে যে ছবিগুলো তুলেছিলেন সেগুলো আমার চাই। মাংস এবং চর্বিতে লোকটার সারা শরীর প্রায় ঢাকা। সেই অবস্থায় যেভাবে তাকালো তাকে নিশ্চয়ই অবাক হওয়াই বলা চলে। এখানে বুঝি চাইলেই সবকিছু পাওয়া যায়? তার মানে আমি তো অনেক কিছুই চাইছি, অথচ কিছুই পাচ্ছি না। একটা ক্যাসিনো নেই যে জুয়ো খেলবো, আর আপনি এসে যেই বললেন ছবিগুলো চাই, আর আমি অমনি দিয়ে দেবো। প্রদীপ বুঝল লোকটা বোকা নয়। ওই ছবিগুলো নিয়ে আপনি কি করবেন? আমার যা ইচ্ছে তাই করবো। আপনি কটা ছবি তুলেছিলেন? তোলার সময় হিসেব করিনি, তাছাড়া আমার ফিল্ম এখনো শেষ হয়নি। আপনার পাশে আর এক ভদ্রলোক খুব নামী ফটোগ্রাফার বসেছিলেন। কে বলেছে লোকটা নামী ফটোগ্রাফার? হ্যাঁ, লোকটা ক্যামেরার সিইও বোঝে না। তাই নাকি? অফকোর্স, আমি একটু কথা বলেই বুঝতে পেরেছি ভদ্রলোক ব্যবসা করেন। কলকাতায় তো ছবি তোলেন না। বাঙালি হতে পারে। ড্রিমল্যান্ড না কি একটা হোটেলে গিয়ে উঠেছে। ওনার নামটা কি? অত সব জিজ্ঞাসা করিনি। ওরকম নির্বোধ ফটোগ্রাফারের সঙ্গে কথা বলতে আমার ইচ্ছা করে না। তা আমার কথা আপনাকে কে বললো? আপনাদের বাসে এক বিদেশিনী মহিলা ছিলেন, তার নাম লিসা। উনি বলছিলেন আপনার ক্যামেরা সেন্স খুব ভালো। বলছিল? অথচ আমি যখন কথা বলতে গেলাম তখন রীতিমতো খেঁকিয়ে উঠল। আচ্ছা, আপনি কি পুলিশের লোক? না না, আমি একজন সাংবাদিক। বা তাহলে তো ভালোই হলো। আমি যে ছবি তুলেছি, মানে আমার কাছে যে ওই ঘটনার ছবিগুলো আছে, তা আপনি ভুলে যান। আমি জানি পুলিশ খবর পেলে এখানে আসবে, আর আমিও ঝুট ঝামেলায় জড়িয়ে যাব। আমার আজ সকালেই চলে যাওয়া উচিত ছিল। আপনার এই ছবিগুলো এক ধরনের মানুষের কাছে মূল্যবান হলেও আমাদের পুলিশ এ নিয়ে চিন্তিত হবে না। বরং আমি আপনাকে একটা অফার দিচ্ছি, ছবিগুলোর জন্য আপনাকে 500 টাকা দিতে পারি। 500 টাকা? অসম্ভব। প্রদীপের মনে হলো পিস্তলটা বের করে লোকটার গোল মুখের সামনে ধরলে তার মুখের অবস্থা কেমন হয় সেটা দেখে, কিন্তু পরে ঝামেলা করতে পারে। হোটেল থেকে পুলিশে খবর দিলে ওরা ঠিক তাকে খুঁজে বের করবে। অতএব তাড়াহুড়ো নয়, ধীরে সুস্থেই কাজটা করতে হবে। প্রদীপ হেসে বলল, ঠিক আছে, তাহলে একটা সাহায্য করুন। আপনাদের বাসে আরেকজন ক্যামেরাম্যান ছিলেন, তার কথা মনে আছে? আছে, ভীষণ লম্বা আর স্বাস্থ্য খুব ভালো। রিটায়ার্ড আর্মি অফিসার, তবে নাম ধাম জানি না। ভদ্রলোক কোন হোটেলে উঠেছেন? তাও জানি না, তবে লোকটা আজকেও একবার ওই স্পটে যাবে বলেছিল। বাইরে বেরিয়ে এসে পাবলিক বুথ থেকে ফোন করে বসকে রণতুঙ্গার কথা জানিয়ে দিল প্রদীপ। ড্রিমল্যান্ডে ফিরে প্রদীপ দেখল লিটন হোটেলের রিসেপশনের সামনে বসে আছে। তাকে নিয়ে প্রদীপ রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করল, এক্সকিউজ মি, এখানে এক বাঙালি ভদ্রলোক, মানে কলকাতায় থাকেন, ব্যবসা করেন, কোন রুমে আছেন বলুন তো? বাঙালি কোনো ভদ্রলোক তো এখন হোটেলে নেই স্যার। গতকাল ছিলেন? গতকাল না স্যার। আচ্ছা, কলকাতার কোনো বিজনেসম্যান? ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। এসকে শর্মা নামে একজন বাঙালি ছিলেন, উনি একটু আগেই শিলিগুড়ি চলে গিয়েছেন। শিলিগুড়ি? হ্যাঁ, আজ সন্ধ্যেবেলা দার্জিলিং মেলে ওনার ফার্স্ট ক্লাসে রিজার্ভেশন করা আছে। প্রদীপ অসহায়ের মতো তাকালো। লোকটা হাতছাড়া হয়ে গেল। এখন চেষ্টা করলে সে নিউ জলপাইগুড়ি স্টেশনে গিয়ে লোকটাকে ধরতে পারে, কিন্তু এই মুহূর্তে গ্যাংটক ছেড়ে সে যায় কি করে? লিটনকে পাঠানো যায় না, ওকে একা পাঠালে কাজ হাসিল করতে না পেরে গায়ের জোর দেখিয়ে ফেলতে পারে। তার চেয়ে দার্জিলিং এ ফোন করে ব্যাপারটা জানিয়ে দিলেই হয়। সে রিসেপশনিস্টকে বলল দার্জিলিং এ একটা টেলিফোন করবে। প্রদীপ ডায়াল করল। বসই রিসিভার তুললেন। হ্যালো স্যার, প্রদীপ বলছি। কোনো নতুন খবর? হ্যাঁ স্যার, দ্বিতীয় ফটোগ্রাফারকে খুঁজে পেয়েছি। সো নাইস অফ ইউ। থাপা আমাকে ঠিক লোক দিয়েছে। ওর নাম? এসকে শর্মা, কলকাতায় বাড়ি, বিজনেসম্যান, তবে ঠিকানা এখনো পাইনি। এখন গ্যাংটকে নেই। আজকের বিকেলের দার্জিলিং মেলের ফার্স্ট ক্লাসে শিলিগুড়ি রওনা হয়ে গিয়েছে।
গুড, তোমাকে আর শর্মাকে নিয়ে ভাবতে হবে না। এবার 3 নম্বর ফটোগ্রাফারকে খুঁজে বের করতে চেষ্টা করো। লাইনটা ডেড হয়ে গেল। লিটনকে নিয়ে ঘরে এলো প্রদীপ। চাবি খুলে খাটে গড়িয়ে পড়ল সে। অত তাড়াতাড়ি যে কাজ উদ্ধার হবে তা কে ভেবেছিল? দুজনের সম্পর্কে তার দায়িত্ব অনেকটাই শেষ। শুধু রণতুঙ্গার কাছ থেকে ফিল্মের রোলটা উদ্ধার করতে হবে। 3 নম্বর লোকটি এক্স মিলিটারি ম্যান। ব্যাপারটা খুব একটা সহজ হবে না। লোকটা আজও ওই স্পটে গিয়েছে। চান্স পেয়ে আরো কিছু ছবি তোলার ধান্দা আছে নিশ্চয়ই। কিছুক্ষণ পরে সুজাতা ফিরে এসে জানালো পিসির বাড়ি তালা বন্ধ, আর একজন বন্ধুর বাড়ি গিয়েও আশ্রয় না পেয়ে এখানেই তাকে আবার ফিরে আসতে হয়েছে। সুজাতার জন্য হঠাৎ বড় মায়া হলো প্রদীপের। ওর জন্য চা স্যান্ডউইচ অর্ডার করে তাকে হোটেলের রুমে বিশ্রাম নিতে বলল প্রদীপ। লিটন আর প্রদীপ চা খেয়ে ঘরের বাইরে চলে এলো। মেয়েটাকে নিয়ে এখন কি করবে গুরু? লিটনের কথার কোনো উত্তর না দিয়ে প্রদীপ বলল, একজন লোকের কাছে তোকে যেতে হবে। উনি গতকাল ওর ক্যামেরায় কিছু ছবি তুলেছেন। মনে হয় ফিল্মটা এখনো ক্যামেরার মধ্যেই আছে। উঠেছেন হলিডে হোটেলে। সারাদিন ঘরে বসে থাকা লোক তিনি নন। যদি ক্যামেরা নিয়ে বের হন তাহলে ওকে ফলো করে সুবিধা মতন ক্যামেরা ছিনিয়ে নিবি। আর যদি ঘরে ক্যামেরা রেখে বের হন তাহলে ওটাকে হাতিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু সাবধান, কেউ যেন টের না পায়। কিন্তু এই মেয়েটা থাকবে কোথায়? আমি তোকে এতক্ষণ যা বললাম তা কানে ঢোকেনি? ঢুকেছে। লোকটার নাম কি? রণতুঙ্গা। লোকটা প্রচন্ড মোটা, কিন্তু মারপিট করার কোনো দরকার নেই। লোকটা যদি পুলিশের কাছে যায় তাহলে যেন তোর নামে কমপ্লেন করার সুযোগ না পায়। বুঝলাম। হ্যাঁ গুরু, ছবিগুলো খুব দামি নাকি? না হলে আমি গ্যাংটকে আসতাম না। এখান থেকে বেরিয়ে বাঁদিকের রাস্তাটা ধরে মিনিট 5 এগোলেই হলিডে হোটেলটা দেখতে পাবি। বড় হোটেল। সাবধানে কাজ করবি, কিন্তু কোনো প্রমাণ না রেখে ক্যামেরা নিয়ে চলে আসতে হবে। আর সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু আমি থাকবো কোথায়? মেয়ে ছেলের সঙ্গে এক ঘরে থাকতে পারবো না গুরু। ওহ, থাকতে হবে কিনা এখনই বলতে পারছি না। কাজ হয়ে গেলে আজই দার্জিলিংয়ে ফিরে যাব। না যেতে পারলে ঘর নেওয়া যাবে। আমরা দার্জিলিংয়ে ফিরে গেলে মেয়েটা কোথায় যাবে? সেটা আমাদের দুজনের চিন্তার বিষয় নয়। তুমি কি হোটেলে থাকছো? না, আমি যেখানেই যাই ঠিক 3টের সময় হোটেলে ফিরে আসব। হলিডে হোটেলটা বেশ কেতা দূরস্থ। রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করলে রণতুঙ্গার খবরও জানা যায়, কিন্তু সেটা করা ঠিক হবে না। রিসেপশনিস্ট লিটনের মুখটা মনে রাখবে। পুলিশ যদি কখনো জিজ্ঞাসা করে তাহলে বর্ণনা দিয়ে ফেলবে। লিটন রিসেপশনের সামনে দিয়ে এমন গম্ভীরভাবে হেঁটে গেল যেন সে এই হোটেলেই থাকে। ভাগ্যিস কাউন্টারে এখন কয়েকজন লোক দাঁড়িয়ে, তাই রিসেপশনিস্ট তাকে খেয়াল করল না। দোতলায় উঠে সে একটা বেয়ারাকে দেখল ক্লিনার চালিয়ে কার্পেট পরিষ্কার করছে। তাকে রণতুঙ্গার বর্ণনা দিতেই সে বলে দিল 206 নম্বর রুমেই তাকে পাওয়া যাবে। 206 নম্বরের সামনে পৌঁছে লিটন দেখল দরজা বন্ধ। লোকটা ঘরেও থাকতে পারে। করিডোরে এখন কেউ নেই। হঠাৎ তার মাথায় ছেলে মানুষই বুদ্ধি এলো। সে জোরে জোরে দুবার দরজায় শব্দ করে বেশ কিছুটা দূরে চলে গেল, কিন্তু কেউই দরজা খুলল না। অনেক ভেবেচিন্তে লিটন দরজার সামনে এলো, তারপর নক করল। একমাত্র মরার মতো ঘুমিয়ে না থাকলে ধরে নেওয়া যেতে পারে লোকটা ঘরে নেই। লিটন আবার নক করল। এবারেও কেউ খুলল না। এরপর দুপাশে তাকিয়ে নিল, কেউ নেই। লিটন পকেট থেকে একটা রিং বের করল। চাবি ঝুলি থেকে কি নেই ওই রিংয়ে। এক নজর তাকিয়ে সরু শক্ত মুখ বেঁকানো একটা তার বের করল লিটন। তারপর চাবির গর্তে ঢোকালো। মৃদু শব্দ হয়ে দরজাটা খুলে গেল। চটপট তারটা বের করে রিং পকেটে ঢুকিয়ে নিয়ে দুপাশে দেখে নিয়ে দরজার পাল্লায় চাপ দিতেই সেটা খুলে গেল। ঘর এখন অন্ধকার। তার মানে লোকটা ঘরে নেই। এখন লোকটার সঙ্গে ক্যামেরা নিয়ে বের হলে ঘরে ঢুকে কোনো লাভ হবে না। নিঃশব্দে দরজা ভেজিয়ে দিতেই লকটা আওয়াজ করল। ভেতর থেকে খুলতে কোনো অসুবিধে নেই। অন্ধকারে দাঁড়িয়ে সে ঘরটাকে দেখার চেষ্টা করল,
তারপর দেওয়াল হাতড়ে সুইচ খুঁজে পেয়ে আলো জ্বালালো লিটন। ধক করে হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। লোকটা বিছানায় চিত হয়ে শুয়ে আছে, চোখ দুটো বিস্ফারিত, দুটো হাত দুদিকে ছড়ানো। এত মোটা মানুষ সে আগে দেখেছে কিনা মনে করতে পারল না। মোটা মানুষটা মরে পড়ে আছে খাটে। লিটন থরথর করে কেঁপে উঠল, পায়ে পায়ে এগিয়ে গেল। লোকটার গলায় সরু কিছু এমন ভাবে চেপে বসেছিল যে গলার ওপরে গোল হয়ে কেটেছে এবং রক্ত উপচে পড়ে গলা লাল হয়ে গেছে। লোকটা খুন হয়েছে এবং সেটা খুব বেশিক্ষণ আগে নয়। প্রচন্ড নার্ভাস হয়ে গেল লিটন। গ্যাংটকের এই আবহাওয়াতে বন্ধ ঘরেও ওর কপালের চামড়া চকচক করে উঠল। কেউ লোকটাকে খুন করে গেছে, অর্থাৎ এখনই এই ঘর থেকে দ্রুত বেরিয়ে যাওয়া উচিত। দরজার দিকে এগিয়ে যেতেই তার ক্যামেরার কথা মনে হলো। লিটন দাঁড়ালো। খাটের ওপর কিছুই নেই। টেবিলের এক পাশে পড়ে রয়েছে ক্যামেরাটা। মৃতদেহের পাশ কাটিয়ে সে চলে এলো ক্যামেরার কাছে। হাত বাড়াতে গিয়ে থমকে দাঁড়ালো লিটন। ক্যামেরাটা খোলা পড়ে আছে। খুনি ফিল্মটা নিয়ে চলে গেছে। পুরো ঘরে আর টয়লেটটা তন্ন তন্ন করে খুঁজেও কাউকে দেখতে পেল না লিটন। ঠিক এই সময় টেলিফোন বেজে উঠল ঝনঝনিয়ে। শব্দটা এমন ভাবে ঝাঁপিয়ে পড়েছিল যে প্রায় লাফিয়ে উঠেছিল লিটন। পকেট থেকে রুমাল বের করে সে দরজার নব ঘুরিয়ে দরজা খুলে বাইরে এদিক ওদিক দেখে কিছুক্ষণ অপেক্ষা করে বেরিয়ে এলো। হোটেলের সেই কার্পেট ক্লিনারের সাথে আবার দেখা হতে সে জিজ্ঞেস করল দেখা পেয়েছে কিনা। লিটন ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে আর কোনো দিকে না তাকিয়ে রাস্তায় বেরিয়ে এলো দ্রুত। এখন খবরটা যতটা সম্ভব তাড়াতাড়ি গুরুকে দেওয়া দরকার। 3টের আগে গুরুকে হোটেলে পাওয়া যাবে না। তাছাড়া আততায়ী যদি কাছাকাছি থাকে, যদি তার নজরে পড়ে সে ওই ঘরে ঢুকেছিল, তাহলে নিশ্চয়ই এখন তাকে অনুসরণ করবে। সেক্ষেত্রে নিজের হোটেল চিনিয়ে দেওয়া মোটেও বুদ্ধিমানের কাজ হবে না। লিটন উল্টো দিকে হাঁটতে লাগলো। এই রকম একটা বিপদ থেকে এমন সুন্দর করে বেরিয়ে আসা মানে তার কার্যক্ষমতা আরো বেড়েছে। বারবার পেছনে তাকাচ্ছিল লিটন। লোকজন হাঁটছে, তাদের মধ্যে যে কেউ একজন হত্যাকারী হতে পারে। ও হঠাৎ রাস্তা পাল্টালো। চোরা সিঁড়ি ভেঙে নিচের দিকে দ্রুত হাঁটতে লাগলো লিটন। এ রাস্তা ও রাস্তা ঘুরে আচমকা একটা ছোটখাটো রেস্টুরেন্টে ঢুকে পড়ল। ডবল ডিমের অমলেট। একটা চেয়ারে বসে সে ডাবল ডিমের অমলেটের হুকুম দিতেই সামনের চেয়ারে আওয়াজ হলো। লিটন চমকে তাকাতে প্রদীপ বলল, একটা নয়, দুটো দিতে বল। ঠিক আছে, এই দুটো করে দাও। অর্ডার দেওয়ার পর প্রদীপ জিজ্ঞেস করল, হোটেল থেকে বেরিয়ে দৌড়চ্ছিলি কেন? লিটন অবাক হয়ে তাকাতেই প্রদীপ বলে উঠল, আমি ওই রাস্তা দিয়ে আসছিলাম, হঠাৎ তোকে দেখতে পেলাম। ফিল্ম এনেছিস? গুরু, লোকটা খতম হয়ে গেছে। সে কি? চারপাশে তাকিয়ে নিয়ে নিচু গলায় লিটন সমস্ত ঘটনা বলে গেল প্রদীপকে। সব শুনে কিছুক্ষণ চুপ করে থাকার পর প্রদীপ বলল, ওই ঘরে ঢুকতে তোকে কে কে দেখেছে? কেউ দেখেন। ভালো করে ভেবে দেখ। কার্পেট ক্লিনারের কথা বেমালুম ভুলতে চাইল লিটন। আমি ঠিক বলছি। যদি কেউ দেখে থাকে তাহলে তোর উচিত এক্ষুনি দার্জিলিং এ ফিরে যাওয়া। দার্জিলিং এ? সেখান থেকে আজ রওনা হয়েছিস। রাতের মধ্যে ফিরে গেলে ওখানে কেউ জানতে পারবে না তুই এখানে এসেছিলি। এখানকার পুলিশ তোর বর্ণনা পেলেও কিচ্ছু করতে পারবে না। দূর, তো এখানে একা পেলে আমি যেতে পারি না গুরু। প্রদীপ লিটনের দিকে তাকালো। ওর বিশ্বাস হচ্ছিল না। লিটন কিছু একটা চেপে যাচ্ছে এখানে থেকে যাওয়ার লোভে। সেই দৃষ্টির সামনে লিটন ক্রমশ অস্বাচ্ছন্দ্য বোধ করল। হঠাৎ সে বলে বসল, এমন কিছু ব্যাপার না। একটা লোক খুন হয়েছে, তার কাছে গতকাল আমি গিয়েছিলাম, আর আজ তুই তার ঘরে ঢুকেছিলি। অতএব খুব সামান্য ব্যাপারও বড় হয়ে উঠতে পারে। এবার সত্যি কথাটা বলেই দিল লিটন। গুরু,
আমি যখন ওর ঘর থেকে বের হই তখন একটা বুড়ো লোক আমাকে দেখেছিল। লোকটা হোটেলের কার্পেট ক্লিনার, কিন্তু ওর কোনো সন্দেহ হয়নি। তাছাড়া লোকটা বেশি কথা বলে, আমার বর্ণনাও ঠিকঠাক করতে পারবে না। ও গুরু, আমি যখন ঘর থেকে চলে আসছিলাম সেই সময় হঠাৎ টেলিফোন বেজে উঠেছিল। কি যেন লোকটাকে ফোন করেছিল তখন। না করলে তুই তাড়াতাড়ি বেরোতিস না। তার মানে? ওটা আমিই করেছিলাম। খাওয়া শেষ হয়ে গেলে প্রদীপ বলল, ব্যাপারটা খুব গোলমেলে বলে মনে হচ্ছে। এই রণতুঙ্গা লোকটার কোনো শত্রুর এখানে থাকার কথা নয়, ও বেড়াতে এসেছিল। আরে এটা তো সহজ ব্যাপার, ফিল্মটার জন্যই খুন হয়েছে লোকটা। ছিল না। ঘড়িতে 4টে বাজে। এই সময় ট্যুরিস্ট বাসগুলো সাধারণত ফিরে আসে। আজ দুপুরের পর থেকেই এখানে ঠান্ডাটা হঠাৎ বেড়ে গেছে। ঠান্ডা বাড়লে রাস্তায় লোক কমে যায়। প্রদীপ আর লিটন বাইক নিয়ে স্ট্যান্ডে অপেক্ষা করছিল। একটার পর একটা বাস ফিরছে। প্রদীপ যাত্রীদের লক্ষ্য করছে। লোকটাকে দেখেই বোঝা যাবে যে মিলিটারিতে ছিল এক সময়। এই সময় এভারেস্ট ট্যুরিজমের একটা বাস ফিরে এলো। যাত্রীরা নামছে। হঠাৎ প্রদীপের নজর পড়ল একজনের ওপর। লম্বা মেদহীন শরীর, পরনে গরম স্যুট। বয়স হলেও সেটা বোঝা যায় না। গোঁফ বলে দিচ্ছে মানুষটি সাধারণ কাজকর্ম কখনো করেননি। কাঁধ থেকে চামড়ার স্ট্র্যাপে ক্যামেরা ঝুলছে। বাস থেকে নেমে গটগট করে হাঁটতে লাগলেন ভদ্রলোক। প্রদীপ লিটনকে বলল, আমি এখন যার সঙ্গে কথা বলবো তুই তাকে ফলো করে দেখে আসবি উনি কোন হোটেলে উঠেছেন এবং কতদিন সেখানে থাকবেন। কাজটা সাবধানে করবি। লিটনের জবাবের জন্য অপেক্ষা না করেই প্রদীপ এগিয়ে গেল। পিছন থেকেই বোঝা গেল এই বয়সেও ভদ্রলোক ভালো শক্তি রাখেন। প্রদীপ একেবারে ভদ্রলোকের কাছে পৌঁছে বিনীত স্বরে বলল, এক্সকিউজ মি। ভদ্রলোক থেমে গিয়ে গম্ভীর গলায় বললেন, ইয়েস। আমার নাম প্রদীপ গুরুং, কলকাতার একটা সংবাদপত্রের লোকাল করেসপন্ডেন্ট। আপনাকে বিরক্ত করছি বলে দুঃখিত। আপনি গতকাল সিকিম টিবেট বর্ডারে গিয়েছিলেন, আবার আজও সেখানে গিয়েছিলেন। এই ব্যাপারে কয়েকটা প্রশ্ন করতে চাই। এই কথা শুনে ভদ্রলোকের কপালে ভাঁজ পড়ল। আমি গতকাল গিয়েছিলাম, আপনি কিভাবে জানলেন? জেনেছি। আসলে আমি ওই ব্ল্যাক লেপার্ডের সম্পর্কে কৌতূহলী। গতকাল তো আপনারা ওখানে ব্ল্যাক লেপার্ড দেখেছেন। ওই অঞ্চলে ব্ল্যাক লেপার্ড আছে বলে কেউ কখনো শোনেনি। বুঝতেই পারছেন খবরটা খুব চাঞ্চল্য তৈরি করবে। লুক ইয়াং ম্যান, আপনাকে ওই ব্ল্যাক লেপার্ডের গল্পটা যে শুনিয়েছে তার বাসে আমি ছিলাম না, এটুকু শুধু বলতে পারি। গতকাল আপনি যে বাসে ছিলেন তাতে আরো দুজন ফটোগ্রাফার ছিলেন, আর একজন বয়স্কা বিদেশিনী ছিলেন। ছিলেন। আপনি কোনো ছবি তোলেননি? হ্যাঁ, তুলেছি। সেই ছবির রোল শেষ করতে আজ আবার ওই স্পটে গিয়েছিলাম। ওটা প্রিন্ট না করা পর্যন্ত আমার পক্ষে বলা সম্ভব নয় আমি কি ছবি তুলেছি। শুধু আপনাকে এটুকু বলতে পারি, গতকাল ওখানে একটা মার্ডার হয়েছিল। মার্ডার? মাথা নেড়ে সম্মতি জানিয়ে ভদ্রলোক আর দাঁড়ালেন না। সঙ্গে সঙ্গে প্রদীপের দুটো পা কনকন করে উঠল। তার মনে পড়ল রণতুঙ্গা তাকে দেখে পুলিশ কিনা জানতে চেয়েছিল। সেই মেম সাহেব পুলিশ সম্পর্কে মন্তব্য করেছিলেন। সে দেখল ভদ্রলোক রাস্তার বাঁকে চলে গেছেন এবং তার কিছুটা পেছনে লিটন হাঁটছে। মোটর বাইকের কাছে ফিরে এসে সমস্ত ব্যাপারটা নতুন করে ভাবতে চাইল প্রদীপ। সে প্রথমে ড্রাইভার চন্দ্রনাথের কাছে গিয়েছিল যে ওই ট্যুরিস্ট বাস চালিয়ে নিয়ে গিয়েছে। লোকটা একবারও তাকে বলেনি যে ব্ল্যাক লেপার্ড দেখেছে, বরং ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। ওর কাছ থেকে খবর পেয়ে সে গিয়েছিল বিদেশিনী মহিলা লিসার কাছে। লিসাও একবারও বলেননি ব্ল্যাক লেপার্ডের কথা, কিন্তু তিনি খুব উত্তেজিত ছিলেন। ওর কাছ থেকে যায় রণতুঙ্গার কাছে। রণতুঙ্গা পুলিশের ভয়ে ভীত ছিল, কিন্তু ব্ল্যাক লেপার্ড শব্দ দুটো ওর মুখ থেকেও শুনতে পায়নি সে। বরং রণতুঙ্গা এমন কিছুর ছবি তুলেছিল যা সে নিজে খবরের কাগজে ছাপতে চায়। আর এই সব মানুষের সঙ্গে কথা বলার সময় প্রদীপ ধরেই নিয়েছিল এরা ব্ল্যাক লেপার্ড দেখে এসেছেন। ওদের এই ব্যাপারে সরাসরি প্রশ্ন করার কথা একবারও প্রদীপের মাথায় আসেনি। মোটর বাইক চালু করে ট্যুরিস্ট লজে চলে এলো প্রদীপ। গিয়ে শুনল লিসা দুপুরে বেড়াতে বেরিয়েছেন। ভদ্রমহিলার দেখা পেতে তাকে অপেক্ষা করতে হলো অনেকক্ষণ।
লিসা যখন ফিরছেন তখন তার হাতে একটা বড় প্যাকেট। সম্ভাষণ জানিয়ে প্রদীপ তাকে অনুরোধ করল বাসে ঠিক কি কি হয়েছিল সেটা খুলে বলতে। ভদ্রমহিলাকে একটু চিন্তিত দেখালো। তিনি বলতে শুরু করলেন, যখন খুন করা হয় তখন আমি নিচু হয়ে আমার জুতোর ফিতে বাঁধছিলাম বাসে বসে। গুলির শব্দ শুনে চমকে তাকিয়ে দেখি একটা লোক মাটিতে পড়ে আছে আর একজন অস্ত্র উঁচিয়ে একটা মেয়েকে জিপে তুলছে। আমাদের বাসটা দাঁড়িয়ে যাওয়ায় লোকটা এমন চিৎকার করে ওঠে যে ড্রাইভার আবার স্পিড তুলে বেরিয়ে যায়। জিপের মুখ আমাদের বিপরীত দিকে ছিল। লোকটা অথবা মেয়েটিকে আপনার মনে আছে? না, লোকটার মাথায় টুপি ছিল আর মুখে মাফলার। মেয়েটির মাথা নিচু থাকায় আমি দেখতে পাইনি, তবে ওর চুলে অনেক কিছু জড়ানো ছিল। সেগুলো কি? সম্ভবত সাদা পুঁতি, মুক্তও হতে পারে, দূর থেকে দেখা। তারপর আপনারা কি করলেন? ড্রাইভার চিৎকার করে বলল এসব অঞ্চলে এমন ঘটনা প্রায়ই ঘটে, তাই কেউ যেন উত্তেজিত না হয়। কিন্তু পরে নিজেই উত্তেজিত হয়ে পড়েছিল। কেন? লোকটা অত্যন্ত দ্রুত বাসটাকে নিয়ে গেল পরের পুলিশ ক্যাম্পে। সেখানে গিয়ে রিপোর্ট করে তবে যেন ঠান্ডা হলো। আপনাদের বাসের কেউ কেউ যে ওই ঘটনার ছবি তুলেছিল তা আপনি জানতেন? পুলিশ ক্যাম্পে যাওয়ার পরে ফটোগ্রাফাররা এ নিয়ে কথা বলছিল। আপনি কবে ফিরে যাচ্ছেন ম্যাডাম? আগামীকাল সকালে। লিসাকে ধন্যবাদ জানিয়ে ট্যুরিস্ট লজ থেকে বেরিয়ে প্রদীপ সোজা ভাটিখানায় চলে এলো। এসে দেখল ভাটিখানা বন্ধ, কিন্তু বেশ কয়েকজন ভাটিখানা খোলার জন্য হইচই করছে। জিজ্ঞাসা করে জানা গেল ঘণ্টাখানেক আগে ভাটিখানার ভেতরে একটা খুন হয়ে গেছে। খুন হয়েছে ড্রাইভার চন্দ্রনাথ। আজ ওখানে মাতাল হয়ে গিয়ে কি সব বলছিল। অনেকে বলছে ওই কথাগুলো বলার জন্যই নাকি ওকে প্রাণটা দিতে হলো। ভদ্রলোকের মুখটা মনে পড়ল প্রদীপের। পুলিশ অফিসার থাপা ওকে পাঠিয়েছিল যার কাছে, তার মুখ খুব সৌম্য। তিনি মূল্যবান ফটোগ্রাফ সঞ্চয় করেন। বর্ডারে ব্ল্যাক লেপার্ডের মিটিং দৃশ্যের ছবি তোলা 3 ক্যামেরাম্যানের কাছে তাকে পাঠিয়েছিলেন তিনি। সেদিন সকালে ঘটনাটা ঘটেছিল, আর সেই দিন বিকেলেই খবরটা পেয়ে গেছেন ভদ্রলোক। তার কাছে রানাতুঙ্গার খবর পাঠানোর কিছু সময়ের মধ্যেই লোকটা খুন হয়ে গেছে এবং ওর ফিল্ম চুরি হয়েছে। দ্বিতীয় যে খবরটা সে দিয়েছিল, দার্জিলিং মেলের যাত্রী SK শর্মার এখন কি অবস্থা তা সে জানে না, কিন্তু মাতাল অবস্থায় মুখ খোলার জন্য ড্রাইভার চন্দ্রনাথকে চলে যেতে হলো। প্রদীপ তাড়াতাড়ি একটা পাবলিক টেলিফোন বুথ থেকে ট্যুরিস্ট লজে ফোন করে লিসাকে নিজের পরিচয় জানিয়ে সাবধান করে দিল, যাতে লিসা যেন যে করেই হোক এখনই একটা ট্যাক্সি ভাড়া করে গ্যাংটক থেকে চলে যান। ফোন শেষ করে প্রদীপ আবার ভাবতে বসল। তাহলে গতকালের ব্ল্যাক লেপার্ডের ঘটনাটা বানানো। ধরা যাক দার্জিলিং এর ভদ্রলোক ভুল খবর পেয়েছিলেন, কিন্তু 3 জন ফটোগ্রাফারের অস্তিত্ব ওর জানা ছিল। আর ভদ্রলোক যদি সত্যি ব্ল্যাক লেপার্ডের ছবির আশায় আমাকে পাঠাতেন, তাহলে রানাতুঙ্গা খুন হতো না। চন্দ্রনাথের খুন হওয়াটাকে কোনো ব্যক্তিগত বিরোধ বলে চালানো যেতে পারে, কিন্তু রানাতুঙ্গা। অর্থাৎ এই মুহূর্তে গ্যাংটকে আরেকটি হত্যাকারী দল সক্রিয় আছে। এই দলটা আজই এসে পৌঁছেছে এখানে, অথবা তারা এখানকারই লোক। উল্টো করে ভাবলে এমন দাঁড়ায়, গতকাল যে হত্যাকাণ্ড ঘটেছিল তার ছবি ট্যুরিস্ট বাসের 3 জন ফটোগ্রাফার তুলেছিল বলে ভদ্রলোক খবর পেয়েছিলেন। অবশ্যই ওই হত্যাকাণ্ডের সঙ্গে তার স্বার্থ আছে, তাই তিনি চান না ছবিগুলো অন্য কারো হাতে যাক। এত তাড়াতাড়ি প্রিন্ট করা সম্ভব নয়, তাই তিনি তড়িঘড়ি প্রদীপকে পাঠিয়েছিলেন উদ্ধার করতে। কিন্তু সেখানেও তো একটা ঝুঁকি ছিল। রানাতুঙ্গার বদলে ওই মিলিটারি অফিসারের সঙ্গে প্রথমে দেখা হলে প্রদীপ জেনে যেত ব্ল্যাক লেপার্ড নয়, ওরা হত্যাকাণ্ডের ছবি তুলেছিলেন। তবু তিনি এই ঝুঁকি নিলেন কেন? প্রদীপ চারপাশে তাকালো। সন্দেহজনক কোনো কিছু চোখে পড়ল না, কিন্তু সে এখন নিশ্চিত তাকে কেউ বা কারা লক্ষ্য করে যাচ্ছে ক্রমাগত। ভদ্রলোক তার সঙ্গে এমন একটা খেলা খেললেন কেন? থাপা জানে এই ঘটনাটা? প্রশ্নগুলো ছোবল মারছিল মনে। শুনছেন গপ্প মীরে ঠেকের আজকের গপ্প।
সমরেশ মজুমদারের কালো চিতার ফটোগ্রাফ। এখনো যদি ঠেকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ঠকবেন। Subscribe to my channel and do not forget to click on the bell icon for notifications. তাহলে বাকিটা শোনা যাক। হোটেলে ফিরে আসতেই লিটনের সাথে দেখা। লিটন খবর এনেছে যে আর্মি ভদ্রলোকের নাম কাপুর সানশাইন হোটেলে উঠেছেন। প্রদীপ জিজ্ঞাসা করল, কতদিনের বুকিং? পরশু দুপুরে ওনার নেমে যাওয়ার কথা, সোজা হোটেলেই ঢুকে গেছেন। তোকে এখনই শিলিগুড়ি যেতে হবে, সমস্ত হিসেব গোলমাল হয়ে যাচ্ছে। আমার আশঙ্কা হচ্ছে এসকে শর্মা নামে যে ফটোগ্রাফার আজ দার্জিলিং মেল ধরতে নেমে গিয়েছে, সে ফিল্ম নিতে বাধা দিতে গেলে জীবন্ত ফিরে যেতে পারবে না কলকাতায়। কে খুন করবে তাকে? যে রানাতুঙ্গাকে খুন করেছে। টুরিস্ট বাসের ড্রাইভারকেও সেই খুন করিয়েছে বলে এখন অনুমান করছি, কিন্তু এইসব এখনো অনুমান। যদি শর্মার কিছু হয়ে যায় তাহলে আর ব্যাপারটা অনুমান হয়ে থাকবে না। সেটা জানার জন্য আমি তোকে শিলিগুড়ি যেতে বলছি। কিন্তু মুশকিল হলো, তুই যখন শিলিগুড়িতে পৌঁছবি তখন দার্জিলিং মেল ছেড়ে দেবে। ট্রেনে যদি কিছু ঘটে যায় তাহলে তোর পক্ষেও জানা সম্ভব নয়। কি করা যায়? না না থাক, তোকে যেতে হবে না। কিন্তু আজ তুই হোটেল থেকে বের হবি না। পুলিশ নিশ্চয়ই এতক্ষণে তোর বর্ণনা পেয়ে গেছে। কিন্তু আমি কোন ঘরে থাকবো? ওখানে তো এখনো মেয়েটা ঘুমোচ্ছে। সন্ধে হলেই আমরা হোটেল চেঞ্জ করব। তার মানে এই হোটেল কি দোষ করলো? আমরা কোথায় আছি সেটা আমি কাউকে জানতে দিতে চাই না। কে জেনেছে? যারা খুন করছে তারা অন্ধ নয়। ফিরে তাহলে তুই এখানেই বিশ্রাম নে, আমি মেয়েটাকে তুলছি। প্রদীপ উঠে যেতেই হঠাৎ লিটনের নজরে এলো একটা পুলিশের জিপ এসে দাঁড়িয়েছে হোটেলের দরজায়। একজন অফিসার জুতোর শব্দ তুলে রিসেপশনের দিকে এগিয়ে গেলেন। পুলিশ কি তার বর্ণনা পেয়ে এখানে খোঁজ করতে এসেছে? কি করবে ভেবে পাচ্ছিল না লিটন। রানাতুঙ্গার ঘরে সে কোনো হাতের ছাপ রেখে আসেনি, কিন্তু পুলিশ যদি একবার ধরে, এখান থেকে হুট করে উঠে গেলে সবাই সন্দেহ করবে। তাই ও মাথা নিচু করে বসে রইল। পুলিশ অফিসার রিসেপশনিস্টের সঙ্গে কথা বলছে। হোটেলের রেজিস্টার চেক করলো ভদ্রলোক, তারপর বেরিয়ে গিয়ে জিপে উঠে বসল। লিটন দেখল রিসেপশনিস্ট তার দিকে এগিয়ে আসছে। সে সহজ হওয়ার চেষ্টা করল। রিসেপশনিস্ট সামনে এসে বলল, এক্সকিউজ মি, মিস্টার গুরুং কি বাইরে গিয়েছেন? না। একটা খুব খারাপ খবর আছে। উনি যে ভদ্রলোকের খোঁজ করছিলেন সেই মিস্টার শর্মা শিলিগুড়িতে যাওয়ার পথে কালীঝোড়ার কাছে একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছেন। উনি যে ট্যাক্সিতে যাচ্ছিলেন তার ড্রাইভারও বেঁচে নেই। এই মাত্র পুলিশ এসে বলে গেল। ভদ্রলোকের পকেটে আমাদের হোটেলের রসিদ পাওয়া গিয়েছে বলে পুলিশ খোঁজ করতে এসেছিল। মিস্টার গুরুংকে বলে দেবেন উনি যে ভদ্রলোকের খোঁজ করছিলেন সে কথা আমি কিন্তু পুলিশকে বলিনি। কি দরকার ঝামেলা বাড়ানোর? ধন্যবাদ। উঠে পড়ল লিটন। দ্রুত ওপরে চলে এসে দেখল ঘরের দরজা ভেজানো। দরজা নক করতেই প্রদীপ ভেতরে ঢুকতে নির্দেশ দিল।